দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা পবিত্র রমজান মাস। আমার পক্ষ থেকে এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল সবাইকে। আগের ক্লাসে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বেসিক কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন কী, এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন কখন আমরা নির্ণয় করতে পারবো, এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ন অর্থাৎ মুখ্য মানের অঞ্চল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম আগের ক্লাসে যে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন তখনই নির্ণয় করা যাবে যখন ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ হবে, বা যে অঞ্চলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ হবে। আর ওই অঞ্চলটাকেই আমরা বলেছিলাম ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মুখ্য মানের অঞ্চল বা প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ন। টোটাল ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে 6টা: সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স। অর্থাৎ যেমনভাবে 6টা বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক প্রত্যেকটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের একটা করে প্রত্যেকটা বৃত্তীয় অপেক্ষকের একটা করে বিপরীত বৃত্তীয় অপেক্ষক রয়েছে। আমরা আরেকবার প্রত্যেকটা বিপরীত বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ন অর্থাৎ মুখ্য মানের অঞ্চলগুলো একবার করে দেখে নেব। তার সঙ্গে দেখে নেব যে এই মুখ্য মানের অঞ্চলটা বা মুখ্য মানের অঞ্চল আমরা কোন ডোমেনে গেলে পাবো, বা কোন ডোমেনের মধ্যে এই মুখ্য মানের অঞ্চলটা কিন্তু আমরা পাবো। তো একটা কথা এখানে বলে রাখি, একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক এবং বৃত্তীয় অপেক্ষক দুটো মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যেটা ডোমেন হবে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনে সেটা কিন্তু রেঞ্জ, সেটা হবে রেঞ্জ। আবার একই রকমভাবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যেটা রেঞ্জ হবে সেটাই হবে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডোমেন। কিন্তু এটা তখনই হবে, বারবার বলছি যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন কিন্তু তখনই এক্সিস্ট করবে বা তখনই আমরা বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো যদি এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ হয়। ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা যে রিজিয়নে বাইজেক্টিভ হবে শুধুমাত্র সেই রিজিয়নেই আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বের করতে পারবো, এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ওই যে রিজিয়ন ওটা হবে রেঞ্জ। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ওই রেঞ্জ বা ওই অঞ্চলটাকে আমরা বলবো মুখ্য মানের অঞ্চল। আমরা দেখে নেব এক এক করে প্রত্যেকটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মুখ্য মানের অঞ্চলগুলো। প্রথমে আমরা দেখে নেব সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ডোমেন হচ্ছে -1 থেকে 1। ভালো করে লক্ষ্য করবে যে সাইন এক্সের রেঞ্জ কিন্তু -1 থেকে 1 হতো, অর্থাৎ সাইন এক্সের ভ্যালুগুলো কিন্তু -1 থেকে 1-এর মধ্যে হতো। সেটাই কিন্তু এখানে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ক্ষেত্রে ডোমেন হয়ে দাঁড়িয়েছে। এবং প্রসার বা রেঞ্জ আমরা বলছি -π/2 থেকে π/2, ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, যেটাকেই আমরা বলছি মুখ্য মানের অঞ্চল। এইবারে আমরা কস ইনভার্স এক্সের দিকে যদি দেখি, কস ইনভার্স এক্সের ক্ষেত্রেও ডোমেন হচ্ছে -1 থেকে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে π, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে π, এটাকেই আমরা বলছি মুখ্য মানের অঞ্চল। ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে ডোমেন হচ্ছে সকল আর মানে যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ডোমেন, আর রেঞ্জ হচ্ছে ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, আর এটাই হচ্ছে ট্যান ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল। কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে ডোমেন হচ্ছে -∞ থেকে 1, ওপেন ইন্টারভ্যাল -∞ থেকে -1, ইউনিয়ন অফ ক্লোজ ইন্টারভ্যাল 1 থেকে ইনফিনিটি। আচ্ছা, এইরকম হওয়ার কারণ মাথায় রাখতে হবে কোসেক এক্সের ভ্যালুগুলো কিন্তু আমরা -∞ থেকে -1 ইউনিয়ন 1 to ইনফিনিটি পেতাম। সেই জন্য এটা কিন্তু
কোসেক ইনভার্স এক্সের ডোমেন হয়েছে। আর রেঞ্জ হচ্ছে -π/2 ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, যেখান থেকে শুধুমাত্র আমরা কি করব, 0 পয়েন্টটাকে বাদ দেব। তাই দেখো 0 পয়েন্টটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। আর এটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ন কোসেক ইনভার্স এক্সের। এইবারে আমরা চলে যাব সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সের ডোমেন হচ্ছে -∞ থেকে -1, হাফ ওপেন হাফ ক্লোজ ইন্টারভ্যাল -∞ থেকে -1, ইউনিয়ন হাফ ক্লোজ হাফ ওপেন 1 to ∞। ঠিক একই রকমভাবে রেঞ্জ দাঁড়াবে 0 থেকে পাই, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে পাই -π/2 পয়েন্ট। তো এখানে বইতে দেখো একটা জায়গায় ভুল করেছে, π/2টাকে শুধু মানে এমনি লিখে দিয়েছে, কিন্তু এটা কিন্তু এইভাবে লেখা যাবে না। π/2টাকে তোমাকে কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যাতে করে বোঝায় যে π/2 শুধুমাত্র একটা পয়েন্ট, নট এ ভ্যালু। আচ্ছা, তো এটাই হচ্ছে মুখ্য মানের অঞ্চল সেক ইনভার্স এক্সের। এবার আমরা যদি কট ইনভার্স এক্সের দিকে দেখি, তাহলে কট ইনভার্স এক্সের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা এবং রেঞ্জ হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে পাই। এই মুখ্য মানের রিজিয়নগুলো কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম। এখন আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ আঁকা নিয়ে কয়েকটা কথা বলবো বা দেখে নেব যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফগুলো কিভাবে অঙ্কন করা হয়। আচ্ছা, প্রথমে বলে রাখি, একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ জানতে গেলে অবশ্যই তার করসপন্ডিং যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে তার লেখচিত্র কিন্তু আমাদের আগেই জেনে নিতে হবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্সের গ্রাফটা কীরকম হয়। সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে সাইন 0-র মান 0, তাই মূল বিন্দুতে কিন্তু সাইন এক্সের যে গ্রাফ সেটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। কিন্তু কস এক্সের গ্রাফের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কস 0-র ভ্যালু কত হয়, 1, তাই 0 পয়েন্টে অর্থাৎ মূল বিন্দুতে কস এক্সের ভ্যালু হবে 1। তো এখানেই সাইন এক্স আর কস এক্সের গ্রাফের মধ্যে পার্থক্য, তো এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন দেখো, সাইন ইনভার্স এক্সের গ্রাফ যদি আমাদেরকে অঙ্কন করতে হয় তাহলে কিন্তু সাইন এক্সের গ্রাফটাকে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সাইন এক্সের গ্রাফে আমরা যে ভ্যালু অর্থাৎ যে কোণের মানগুলো কী করি, কোণের মানগুলো এক্স অক্ষ বরাবর বসাই, এবং যেটা ভ্যালু অর্থাৎ যে রেঞ্জ, যেই মানে সাইন এক্সের যে সকল ভ্যালুগুলো পাওয়া যাবে সেই ভ্যালুগুলোর মান কোথায় বসাই, ওয়াই অক্ষ বরাবর বসাই। ঠিক ইনভার্স ফাংশানে কিন্তু আমাদেরকে উল্টো কাজ করতে হবে। ইনভার্স ফাংশানে কী করতে হবে, অর্থাৎ ইনভার্স ফাংশানে কোণের মানগুলো বসাতে হবে ওয়াই অক্ষ বরাবর, আর সাইন এক্সের যে ভ্যালুগুলো পাওয়া যেত সেই ভ্যালুগুলো সাইন এক্সের, কিন্তু সাইন ইনভার্স এক্সের নয়, সাইন এক্সের যে ভ্যালুগুলো পাওয়া যেত সেই ভ্যালুগুলোকে আমরা কোন অক্ষ বরাবর নেব, এক্স অক্ষ বরাবর। তাহলেই কিন্তু আমরা গ্রাফটা পেয়ে যাব। তো দেখো এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আমরা যদি সাইন এক্সের ক্ষেত্রে যে গ্রাফটা ছিল, তো সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র অক্ষগুলোকে চেঞ্জ করে দিই বা এক্স অক্ষ বরাবর আমরা যদি ভ্যালুগুলো সাইন এক্সের ভ্যালুগুলোকে নিই আর ওয়াই অক্ষ বরাবর যদি কোণের মানগুলো নিই, তাহলে কিন্তু সাইন ইনভার্স এক্সের গ্রাফ অঙ্কন হয়ে যাবে বা গ্রাফটা আমরা ড্র করতে পারবো। ঠিক একই রকমভাবে কস ইনভার্স এক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু তাই করব, অর্থাৎ কস এক্সের ভ্যালুগুলোকে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর, মানে কস এক্সের যখন আমরা গ্রাফ অঙ্কন করছিলাম তখন কিন্তু কোণের মানগুলোকে নিয়েছিলাম এক্স অক্ষ বরাবর, আর কস এক্সের ভ্যালুগুলো নিয়েছিলাম ওয়াই অক্ষ বরাবর। কিন্তু কস ইনভার্স এক্সের গ্রাফ অঙ্কন করতে গেলে আমরা কি করব, কোণগুলো নেব বা কোণের মানগুলো নেব ওয়াই অক্ষ বরাবর, এবং কস এক্সের ভ্যালু যেটা হবে, কস এক্সের ভ্যালুগুলোকে নেব এক্স অক্ষ বরাবর। তাহলেই কিন্তু আমরা মানটা মানে কস ইনভার্স এক্সের গ্রাফটা অঙ্কন করতে পারবো। ঠিক একই রকমভাবে ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে এবং প্রত্যেকটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ আমরা সুন্দরভাবে আঁকতে পারবো যদি আমরা করসপন্ডিং ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফটা জেনে থাকি। এরপরে
আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরব, যেই জায়গাগুলো যদি আমাদের কাছে অজানা থেকে যায় তাহলে কিন্তু আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সঠিক ধারণা কোনো দিনই অর্জন করতে পারবো না। সূত্র মুখস্থ করে অঙ্ক হয়তো করতে পারবো, অঙ্ক করতে বেশিরভাগ অঙ্ক করতে হয়তো অসুবিধা হবে না, কিন্তু কিছু কিছু অঙ্ক রয়েছে যেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই বুঝতে গেলে কোনোভাবেই বুঝে ওঠা যাবে না যদি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের এই জায়গাটা আমরা ক্লিয়ার করে না রাখি। তো আমরা চলে আসছি এখন। তো প্রথমেই বলি যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স যদি আমরা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশান নিই, তাহলে যেখানে এক্সটা বিলংস টু -π/2 থেকে π/2, ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, এই বৃত্তীয় অপেক্ষক, এই যে বৃত্তীয় অপেক্ষকটা নিলাম, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা নিলাম, এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বিপরীত বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমরা কিভাবে লিখব? আমরা লিখব এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমরা কীভাবে লিখব? এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই, এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই, যেখানে ওয়াইটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1, ওয়াইটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1। ঠিক আছে, আমরা এইভাবে যে লিখতে হয় এই লেখাটা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম। তো এই জায়গাটা আবার একবার তুলে ধরলাম যাতে করে এই জায়গাটা কোনোভাবেই তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে কোনোভাবেই আমরা কিন্তু সামনে এগাতে পারবো না। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলা, যে দেখো এখানে আমি লিখেছি ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, সঙ্গে সঙ্গে লিখেছি এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। আবার যখন ওকে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ট্রান্সফর্ম করেছি সেখানেও লিখেছি এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই, যেখানে ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1। এই যে এক্স বিলংস টু -π/2 থেকে π/2, ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, যখন ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স ফাংশন নিচ্ছি, এটা কি? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স ফাংশনের ডোমেন। তো যারা ভালো ছাত্রছাত্রী হয় তাদেরকে কিন্তু এই জায়গাটা খুব সতর্ক থাকতে হয় যে যখন আমরা যে কোনো ফাংশান যখনই আমরা লিখব তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ডোমেনটা লিখতে হবে। বইতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা ফলো করে না, বইতে কিন্তু সরাসরি এমনি ফাংশানটাকে লিখে দিয়ে চলে যায়। অর্থাৎ বইতে বলেই দেয় যে যদি ডোমেনের উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড ডোমেনে ফাংশনটা এক্সিস্ট করছে। কিন্তু যদি তোমরা ভালো ছাত্রছাত্রী হতে চাও বা একজন পরীক্ষক, যিনি এক্সামিনার, যিনি তোমার খাতা দেখবেন, ওনার চোখে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু প্রথম এটা একটা পদক্ষেপ যে তুমি যে ফাংশানই লিখবে ওই ফাংশানের পাশাপাশি কিন্তু তোমাকে ডোমেনটা উল্লেখ করতেই হবে। এরপরে আমরা চলে আসি, এখন আমরা আগের দিনও শিখেছিলাম যে একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন তখনই এক্সিস্ট করবে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ হয়। অর্থাৎ যে রিজিয়ানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ শুধুমাত্র সেই রিজিয়ানেই আমরা তার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বের করতে পারবো, এবং সেই রিজিয়ানটাকে আমরা বলেছিলাম ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু ডোমেন, অর্থাৎ মুখ্য মানের অঞ্চল। তাহলে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন থেকে তার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন শুধুমাত্র সেই ক্ষেত্রেই নির্ণয় করতে পারবো যে ক্ষেত্রে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা বাইজেক্টিভ হবে। অর্থাৎ একটু যদি আমরা ঘুরিয়ে বলি, যদি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা আমরা তখনই আমরা বের করতে পারবো যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা ওই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মুখ্য মানের অঞ্চলে সংজ্ঞাত হয়। অর্থাৎ মানে আমরা বলেছিলাম না, যেটা ট্রাইগোনোমেট্রিক ফাংশানের যেটা ডোমেন হবে ঠিক ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানের সেটা রেঞ্জ হবে। আর ওই রেঞ্জ বা অঞ্চল, ওই অঞ্চলের মধ্যে মুখ্যমানের অঞ্চল কাকে বলেছিলাম আমরা? তো বিভিন্ন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মুখ্যমানের অঞ্চল বিভিন্ন ছিল। তো এই মুখ্যমানের অঞ্চলে যদি বৃত্তীয় ফাংশান বা ট্রাইগোনোমেট্রিক ফাংশানটা সংজ্ঞাত হয় বা আমরা ডিফাইন করি তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু আমরা তার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বের করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, যদি মুখ্যমানের অঞ্চলের মধ্যে ডোমেনটা না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে সবার প্রথমে
ওই যে ডোমেনটা রয়েছে ওই ডোমেনকে মুখ্য মানের অঞ্চলের মধ্যে নিয়ে যেতে হবে। কার মুখ্য মানের অঞ্চলের মধ্যে নিয়ে যাব? ওই যে ইনভার্স ফাংশনটা আমরা বের করতে চাইছি ওই ইনভার্স ফাংশনের মুখ্য মানের অঞ্চলে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা ওই ইনভার্স ফাংশনটা নির্ণয় করতে পারবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো অর্থই দাঁড়ায় না। তো সেটা ভালো করে বোঝার জন্য আমরা কি করেছি, আরেকটা উদাহরণ নিয়েছি। কি উদাহরণ নিয়েছি দেখো। তো এই যে জায়গাগুলো, এই কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে। আমি পিডিএফ করে নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কি করবে, সব ডাউনলোড করে নেবে, যাতে করে আমার কথাগুলো তো অবশ্যই শুনবে মন দিয়ে, এবং তারপরে কি করবে, এই জায়গাগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। তাও আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে উদাহরণস্বরূপ আমরা কি করেছি, y = cos x, যেখানে x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে 0, এই ডোমেনের মধ্যে আমরা কি করেছি, y = cos x ফাংশনটা নিয়েছি। কিন্তু ভালো করে লক্ষ্য করো, আমি তাহলে এখান থেকে যদি cos ইনভার্স x ইনভার্স ফাংশনটা cos ইনভার্স x যদি বের করতে চাই, অর্থাৎ ইনভার্স ফাংশনটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, সবার আগে দেখে নিতে হবে যে cos xটা যে ডোমেনে সংজ্ঞাত রয়েছে ওই ডোমেনটা cos ইনভার্স x এর মুখ্য মানের অঞ্চল হচ্ছে কি না। তাহলে আমরা ভালো করে তাকিয়ে দেখি যে x বিলংস টু বলেছে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে 0, তাহলে এই -π/2 থেকে 0 এটা কি cos ইনভার্স x এর মুখ্য মানের অঞ্চলের মধ্যে পড়ছে? না, পড়ছে না, কারণ cos ইনভার্স x এর মুখ্য মানের অঞ্চল হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে π। তাহলে সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথম কাজ হবে যে আমরা মুখ্য মানের অঞ্চলে নিয়ে যাব এই ডোমেনটাকে। তাহলে এই ডোমেনটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করেছি, দেখো π+x নিয়েছি। এই π+xটা কিন্তু π/2 থেকে π এর মধ্যে থাকছে। এই π+xটা কিন্তু π/2 থেকে π এর মধ্যে থাকছে, অর্থাৎ এই π/2 থেকে π এটা কিন্তু মুখ্য মানের অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে এখন কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারবো কোথায়, ইনভার্স ফাংশানে। তাহলে আমরা cos x কে আমরা এইভাবে লিখতে পারি না, cos x কে লিখতে পারি cos π+x। আচ্ছা, যেহেতু π+x, cosটা কোথায় যাচ্ছে, তৃতীয় পদে যাচ্ছে, তাহলে তৃতীয় পদে cos নেগেটিভ, তার জন্য মাইনাস আনতে হয়েছে, -cos of π+x। তাহলে এখানে দেখো, তাহলে cos of π+xকে আমরা কি লিখতে পারি, -y। তাহলে এখন আমরা, তাহলে দেখো π+x কোথায় আছে, π/2 থেকে π এর মধ্যে আছে, π/2 থেকে π এর মধ্যে আছে, দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে π/2 থেকে যদি π এর মধ্যে থাকে তাহলে মুখ্য মানের অঞ্চলে আছে। এখন কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সফর্ম করতে পারবো। তাই cos of π+x = -y থেকে আমরা সরাসরি লিখতে পারবো যে π+x = cos ইনভার্স অফ -y। তাহলে x সমান কি পাচ্ছি, cos ইনভার্স অফ -y - π। তাহলে দেখো এখানে ভালো করে মাথায় রাখতে হবে, বা ভালো করে তোমরা এই জায়গাটা দেখবে যে আমরা প্রথমে y = cos x একটা ফাংশন নিলাম, কিন্তু ওই ফাংশনের ডোমেন দেওয়া ছিল ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে 0, যেটা কিন্তু cos ইনভার্স x এর মুখ্য মানের অঞ্চলের মধ্যে নয়। তাই আমরা কি করলাম, আগে ওই ডোমেনটাকে মুখ্য মানের অঞ্চলে নিয়ে গেলাম, এবং নিয়ে গিয়ে তারপরে কিন্তু ইনভার্স ফাংশানে ট্রান্সফর্ম করলাম। এই জায়গাটা তোমরা সবাই ভালো করে লক্ষ্য করবে, কারণ এই জায়গাটাই হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মূল জায়গা। এই জায়গাটা সবাইকেই বুঝতে হবে। এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে কিন্তু আর এগানো যাবে না, বা কেউই তোমরা এগাতে পারবে না। শুধুমাত্র সূত্র মুখস্থ করে হবে না বাবা, হবে না। তো এখন আমরা দেখে নেব, এখন আমরা পরের টপিকে চলে যাব। দেখো এরপরে আমরা জেনে নেব যে কোনো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ধরো আমি দিয়ে দিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে এই সাইন ইনভার্স এক্সকে কি আমরা যে কোনো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, কোসেক ইনভার্স, এই সকল মানে একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষককে কি আমরা অপর বৃত্তীয় অপেক্ষকগুলোতে ট্রান্সফার করতে পারবো, বা অপর বৃত্তীয় অপেক্ষকগুলো হিসেবে প্রকাশ করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা যে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষককে অপর একটি বৃত্তীয় অপেক্ষকে প্রকাশ করতে পারবো। তো কিভাবে প্রকাশ করব? তো তার জন্য আমরা সূত্রগুলো আগে একটু দেখে নেব। এই সাইন ইনভার্স এক্স = cos ইনভার্স √1 - x² = tan ইনভার্স অফ x/√1
√1 - x²। এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখো এখানে 3টে সূত্র লেখা আছে, 3টে সূত্র দেখবে তো মোটামুটি এরপরে যদি cot ইনভার্স এক্সও দেওয়া থাকে তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে। আমি জাস্ট বেসিক জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো এই সূত্রটা শুধুমাত্র আমাদের শেখার জন্য, মানে এই সূত্রটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হতে পারে, কিন্তু সরাসরি সূত্র কিন্তু আমরা মুখস্থ রাখবো না, আমরা বুঝে নেব কীভাবে নির্ণয় করতে হয়, জাস্ট ওইটুকুই। কিন্তু এই সূত্রটাকে আমরা মনে রাখার মতো করে পড়বো না বা মুখস্থ করবো না, ঠিক আছে? জাস্ট বুঝে নেবো যে কীভাবে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে সাইন ইনভার্স এক্স থেকে কস ইনভার্স এক্সে, কস ইনভার্স এক্স থেকে ট্যান ইনভার্স এক্স, এই যে আমরা ট্রান্সফর্মগুলো করছি, এই ট্রান্সফর্মের জন্য তো রিজিয়নের প্রয়োজন। আপনি তো বলেছেন যে যদি মুখ্যমানের অঞ্চল না থাকে বা মুখ্যমানের অঞ্চলে যদি রিজিয়ন না দেওয়া থাকে বা বৃত্তীয় অপেক্ষকের ডোমেনটা যদি মুখ্যমানের অঞ্চলের মধ্যে না হয়, তাহলে তো আমরা ট্রান্সফার করতে পারবো না বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক নির্ণয় করতে পারবো না। এক্ষেত্রে উত্তর হচ্ছে না, যখন তোমাদের ডোমেনের কথা উল্লেখ করা থাকবে না বইতে, তোমরা কিন্তু স্বাধীন। তো সেক্ষেত্রে তোমাদেরকে ধরে নিতে হবে যে স্ট্যান্ডার্ড রিজিয়নের কথাই বলা আছে, অর্থাৎ যে রিজিয়নে ট্রান্সফার করা যায়। অতএব তাহলে একটা কথা মাথায় রাখবে, যখন ডোমেনের কোনো উল্লেখ থাকবে না তখন কিন্তু তোমরা স্বাধীন, নিজের মতো পাখা মিলে আকাশে উঠতে পারো, ঠিক আছে? তাহলে চলে যাই আমরা একটা প্রমাণ করে দেখিয়েছি। দেখো সাইন ইনভার্স, আমরা প্রথমে প্রমাণ করার জন্য যে সাইন ইনভার্স এক্সকে আমরা অন্য বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলো আকারে প্রকাশ করতে চাইছি। তাহলে আমরা প্রথমে কি করব, সাইন ইনভার্স এক্সকে ধরে নিয়েছি যে সাইন ইনভার্স এক্স সমান থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয়, তাহলে একে যদি আমরা বৃত্তীয় অপেক্ষকে নিয়ে যাই, এই ইনভার্স ফাংশনটাকে যদি আমরা, এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে যদি আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনে নিয়ে যাই, তাহলে কী দাঁড়াবে, সাইন থিটা সমান এক্স দাঁড়াবে। তাহলে সাইন থিটা সমান যদি এক্স হয়, তাহলে অন্য থিটা মানে অন্য কোণানুপাতগুলোর মান আমরা বের করতে পারবো। অর্থাৎ সাইন থিটা যদি জানি, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা সবই বের করতে পারবো। এই বের করাগুলো আমরা কিন্তু আগে মাধ্যমিকে শিখে এসেছি। তাও দেখো আমরা মানে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান হবে এক্স আর অতিভুজের মান হবে 1। তাহলে লম্ব আর অতিভুজের মান জানলে ভূমির মানও বের করতে পারবো, √1 - x²। তাহলে লম্ব ভূমি অতিভুজ যদি জেনে যাই, তাহলে যে কোনো কোণানুপাত কিন্তু আমরা বের করতে পারবো। অর্থাৎ সাইন থিটা বের করতে পারবো, কস থিটা বের করতে পারবো, ট্যান থিটা বের করতে পারবো, যে কোনো কোণানুপাত বের করতে পারবো। তাহলে কস থিটার মান কত হবে, কস থিটার মান কত হবে, √1 - x²/1, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে √1 - x²/1 মানে √1 - x²। তাহলে এখান থেকে যদি আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষকে নিয়ে চলে যাই, তাহলে থিটা সমান কী হবে, কস ইনভার্স অফ √1 - x²। তাহলে থিটা মানে আমরা কী ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স। তাহলে থিটা সমান ধরেছিলাম সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স অফ √1 - x²। তাহলে দেখো সাইন ইনভার্স এক্সকে আমরা কীভাবে কস ইনভার্স এক্সে বা কস ইনভার্স দিয়ে ট্রান্সফার করলাম। ঠিক একই রকমভাবে তাহলে ট্যান থিটার মান কত দাঁড়াবে, ট্যান থিটার মান দাঁড়াবে লম্ব বাই ভূমি মানে x/√1 - x²। তাহলে এখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স অফ x/√1 - x²। আবার থিটা মানে আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স x/√1 - x²। তাহলে আমরা সাইন ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারলাম। তাহলে যে কোনো একটা বৃত্তীয় অপেক্ষককে, বিপরীত বৃত্তীয় অপেক্ষককে আমরা কিন্তু অপর একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকে প্রকাশ করতে পারি। তোমরা বাদবাকিগুলো কিন্তু বাড়িতে চেষ্টা করবে। এবারে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সমস্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে একটা টাইপের সূত্রগুলো রয়েছে, সেই একটা টাইপের সূত্রগুলো আমরা পরপর দেখে নেব। প্রথম যে টাইপের সূত্রগুলো আমরা জানব সেগুলো হলো সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে থিটাটা যেন সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল রিজিয়নের মধ্যে থাকে। ঠিক একই রকমভাবে কস ইনভার্স অফ কস থিটা ইকুয়ালস টু থিটা হবে, কিন্তু তখনই এই সূত্রটা আমরা প্রয়োগ করব যখন থিটাটা কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু রিজিয়নে থাকবে। একই রকমভাবে ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হবে, কোসেক ইনভার্স কোসেক থিটা ইকুয়ালস টু থিটা হবে, সেক ইনভার্স অফ সেক থিটা ইকুয়ালস টু থিটা হবে, কট ইনভার্স অফ কট থিটা ইকুয়ালস টু থিটা হবে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে থিটাটা যেন ওই ইনভার্স ফাংশানের মুখ্য মানের অঞ্চলে থাকে, তাহলেই কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তারপর আমরা দ্বিতীয় টাইপের সূত্রে চলে যাব। দ্বিতীয় যে ধরনের সূত্র আমরা জানবো সেটা হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে, কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এক্সটা যেন -1 থেকে 1-এর মধ্যেই থাকে। অর্থাৎ সাইন এক্সটা যে
রিজিয়নে বাইজেক্টিভ ম্যাপিং, ওই রিজিয়নে যদি এক্সটা বিলং করে তাহলে সেক্ষেত্রে আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হয় এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। ঠিক একই রকমভাবে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে, কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে, সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু সেক্স, কট ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এক্সটা যেন করসপন্ডিং ট্রাইগোনোমেট্রিক ফাংশানের ওই অঞ্চলের মধ্যে বিলং করে যে অঞ্চলে ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশানটা বাইজেক্টিভ হয়। অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে বলি, যে অঞ্চলে আমরা যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে ডিফাইন করি তাহলে তার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের অঞ্চল পাওয়া যাবে। এরপরে আমরা চলে যাব তৃতীয় টাইপের সূত্রতে। এরপরে তৃতীয় টাইপের সূত্রে আমরা দেখব যে মাইনাসের ক্ষেত্রে ইনভার্স ফাংশনগুলো কীরকম আচরণ করে। তাহলে প্রথমেই আমরা দেখে নেব সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই সেই একই কথা যে এক্সটা যেন সেই অঞ্চলে থাকে যে অঞ্চলে সাইন এক্স ফাংশানটা বাইজেক্টিভ, যে অঞ্চলে সাইন এক্স বৃত্তি অপেক্ষকটি বাইজেক্টিভ, এক্স যদি সেই অঞ্চলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সাইন ইনভার্স অফ মাইনাস এক্সকে আমরা লিখতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স। এবারে চলে আসি কস ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কিন্তু পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স হবে যখন এক্সটা কস এক্সের সেই রিজিয়নে বিলং করবে যে রিজিয়নে কস এক্সটা বাইজেক্টিভ। অর্থাৎ যে রিজিয়নে কস এক্স ডিফাইন হলে আমরা কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালুগুলো পাবো। ঠিক একই রকমভাবে ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স এক্স হবে, কোসেক ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক ইনভার্স অফ এক্স হবে, সেক ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস সেক ইনভার্স অফ এক্স হবে, আর কট ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কট ইনভার্স অফ এক্স হবে। এক্ষেত্রে আমরা বলি তো কস ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স, এই প্রমাণটা আমরা একবার দেখে নেব। তাহলে এই প্রমাণটা যদি আমরা করতে পারি একই রকমভাবে প্রত্যেকটা মাইনাসের ক্ষেত্রে বা নেগেটিভ ভ্যালুর জন্য ইনভার্স ফাংশনগুলো কিভাবে কাজ করছে সেটা আমরা দেখে নিতে পারবো। তবে হ্যাঁ, এই অপশানটা বা এই প্রমাণটাকে চুজ করার কারণ হচ্ছে, এই সূত্রের প্রমাণটাকে চুজ করার কারণ হচ্ছে যে এটা একটু ব্যতিক্রমী, তাহলে ব্যতিক্রমীগুলোও কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে কস ইনভার্স অফ মাইনাস এক্সটাকে আমরা কি করব, ধরে নেব থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কস থিটা সমান কত হবে, মাইনাস এক্স হবে। তাহলে এক্স সমান কী হবে, মাইনাস কস থিটা হবে। আচ্ছা, এই মাইনাস কস থিটাকে আমরা এইভাবেও লিখতে পারি কস পাই মাইনাস থিটা। দেখো কসটা যখন পাই মাইনাস থিটা আকারে লিখবো তাহলে পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি কিন্তু কসটা নেগেটিভ হয়, তাই মাইনাস কস থিটাকে আমরা কস অফ পাই মাইনাস থিটা আকারে লিখতে পারি। এখন এই পাই মাইনাস থিটাটা কি কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল রিজিয়নের মধ্যে রয়েছে সেটা কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু আমরা এখান থেকে এর ইনভার্স ফাংশানটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে কস ইনভার্স এক্সের মুখ্য মানটা পাই মাইনাস থিটা, মানে পাই মাইনাস থিটাটা কস ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চলে রয়েছে কি না। তাহলে যদি থিটাটা তাহলে -1 থেকে 1 হয়, তাহলে কস ইনভার্স অফ মাইনাস এক্স যদি -1 থেকে 1 হয় তাহলে অবভিয়াসলি থিটাটা কোথায় থাকবে, 0 থেকে পাই এর মধ্যে থাকবে। তাহলে থিটা যদি 0 থেকে পাই এর মধ্যে হয়, পাই মাইনাস থিটা কী হবে, পাই মাইনাস থিটাটাও কিন্তু 0 থেকে পাই এর মধ্যে থাকবে। তাহলে অবশ্যই প্রিন্সিপাল রিজিয়নের মধ্যে রয়েছে। তাহলে আমরা কি করব, কস ইনভার্স এক্সে ট্রান্সফর্ম করতে পারবো। অতএব কস ইনভার্স এক্স সমান এখান থেকে আমরা লিখতে পারবো পাই মাইনাস থিটা, এখান থেকে লিখতে পারবো যে থিটা সমান, দেখো এখান থেকে লিখতে পারবো থিটা সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে থিটা সমান আমরা কি ধরেছিলাম, কস ইনভার্স অফ মাইনাস এক্স। তাহলে কস ইনভার্স অফ মাইনাস এক্স সমান আমরা থিটার মানটা বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি কি, কস ইনভার্স অফ মাইনাস এক্স সমান পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা সূত্রের প্রমাণ কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে। এরপরে আমরা চলে যাব এর পরের যে সূত্রগুলো রয়েছে, পরের একটা টাইপের সূত্র রয়েছে দেখে নেব। সাইন ইনভার্স অফ 1/x সমান কী হবে,
কোসেক ইনভার্স অফ এক্স হবে, কস ইনভার্স অফ 1/x সমান হবে সেক ইনভার্স অফ এক্স, আর ট্যান ইনভার্স অফ 1/x সমান হবে কট ইনভার্স অফ এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0, আর মাইনাস পাই প্লাস কট ইনভার্স অফ এক্স যখন এক্সটা লেস। কস ইনভার্স 1/x এর ক্ষেত্রে সেক ইনভার্স অফ এক্স হচ্ছে, কিন্তু কখন হবে এটা মাথায় রাখতে হবে না, যে অঞ্চলে সেক এক্স ফাংশানটা বাইজেক্টিভ সেই অঞ্চলেই কিন্তু এক্সটাকে থাকতে হবে, যাতে করে আমরা সেক ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালুগুলোই পেতে পারি। ঠিক একই রকম আমরা ট্যানের ক্ষেত্রেও দেখলাম, যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন হচ্ছে কট ইনভার্স অফ এক্স, আর যখন এক্সটা লেস দেন 0 তখন হচ্ছে মাইনাস পাই প্লাস কট ইনভার্স অফ এক্স। এরপরে আমরা চলে যাব পরের সূত্রতে, খুব ইম্পর্টেন্ট সূত্র। তবে হ্যাঁ, এই যে 3 নম্বর যে সূত্রটা আমরা দেখলাম, ট্যান ইনভার্স অফ 1/x ইকুয়ালস টু কট ইনভার্স অফ এক্স যেখানে এক্স গ্রেটার দেন 0, আর মাইনাস পাই প্লাস কট ইনভার্স অফ এক্স যেখানে এক্সটা লেস দেন 0। এই সূত্রের প্রমাণটা আমরা শেষে গিয়ে করব। এটা কিন্তু মানে একটু ব্যতিক্রমী টাইপের, দেখো প্রত্যেকটা সূত্র এমনি নর্মালি হয়ে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে দুটো কন্ডিশান অ্যাপ্লাই হচ্ছে। তো এই কন্ডিশানগুলো আমরা কীভাবে প্রমাণ করব সেটা কিন্তু আমরা দেখে নেব। আগে সূত্রগুলো আমরা একবার দেখে নিই, তারপরে আমরা প্রমাণে যাব। এরপরে 5 নম্বর, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2 হচ্ছে। π/2 হবে, কিন্তু মাথায় রাখতে হবে এক্সটা যেন অবশ্যই -1 থেকে 1-এর মধ্যে থাকে। একই রকমভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 হবে। এখানে এক্সের কোনো রেস্ট্রিকশান নেই, এক্সটা যে কোনো বাস্তব সংখ্যা হলেই হবে। একই রকমভাবে সেক ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হবে, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে এক্সটা যেন হাফ ওপেন হাফ ক্লোজ -∞ টু -1 ইউনিয়ন হাফ ওপেন হাফ ক্লোজ 1 টু ইনফিনিটির মধ্যে থাকে। মানে এক কথায় সেক ইনভার্স এক্স কস ইনভার্স এক্স যেন ডিফাইন হয়, যে অঞ্চলে ডিফাইন হবে বা এক্সের যে ভ্যালুর জন্য সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স পাওয়া যাবে সেই রিজিয়ানে যদি এক্সটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হবে। একই রকমভাবে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হবে। কখন না, যদি এক্সের ভ্যালুটা সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স যে রিজিয়ানে ভ্যালিড, বা যে রিজিয়ানে আমরা সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স পাবো, কস ইনভার্স এক্সের একটা ভ্যালু পাবো, সেই অঞ্চলের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কী হবে, সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্সের সমষ্টি π/2 হবে। তো এই সূত্রের প্রমাণের খুবই সহজ প্রমাণ, হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে। এরপরে আমরা দেখে নেব খুবই ইম্পর্টেন্ট জায়গা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এর পরের যে সূত্রটা আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যখন এক্স ওয়াইটা লেস দেন 1 হবে। এক্ষেত্রে বলি এক্সটা পজিটিভ না নেগেটিভ, ওয়াইটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়, শুধু মাথায় রাখতে হবে এক্স ওয়াই যদি এক্স ওয়াইয়ের গুণফল যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর মান পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াইটাও গ্রেটার দেন কত হবে, 1 হবে। সেক্ষেত্রে আমরা পাই প্লাস ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই আকারে লিখব ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালুকে। ঠিক একই রকমভাবে যখন এক্সটা লেস দেন 0, ওয়াইটা লেস দেন 0 এবং এক্স ওয়াইটা গ্রেটার দেন 1 হবে, সেক্ষেত্রে আমরা এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালুকে লিখব মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই আকারে। এর পরের সূত্র বলছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই যখন এক্স ওয়াই এর গুণফলটা -1-এর থেকে বড় হবে। তো এক্ষেত্রে সেই একই ব্যাপার যে এক্স পজিটিভ না নেগেটিভ, ওয়াই পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু কোনো রকম এফেক্ট করবে না এই সূত্রের উপর। শুধুমাত্র কি না, এক্স ওয়াইয়ের গুণফলটা যদি -1-এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এবারে
ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই হবে কখন? না যখন এক্সটা গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সটা পজিটিভ, ওয়াইটা লেস দেন জিরো অর্থাৎ ওয়াইটা নেগেটিভ, এবং এক্স ও ওয়াই এর গুণফলটা -1 থেকে ছোট হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কড ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1/y প্লাস এক্স, কড ইনভার্স এক্স মাইনাস কড ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কড ইনভার্স এক্স ওয়াই প্লাস 1/y মাইনাস এক্স। তো এই সূত্রগুলোর প্রমাণ কিছুই না, আমরা কড ইনভার্স এক্সকে একটা ধরে নেবো, এ ধরে নেবো, সেখান থেকে কট থিটার ভ্যালু পাবো। মানে যদি এটাকে থিটা ধরি, একটাকে যদি ফাই ধরি, তাহলে প্রথমে দেখো এক্স সমান কী পাবো? কট থিটা। ওয়াই সমান কী পাবো? কট ফাই। তো এখান থেকে যেহেতু কড ইনভার্স দিয়ে আমাকে ভ্যালু বের করতে হবে, তাই আমাকে প্রথমে কাজ করতে হবে কি, কট থিটা প্লাস ফাই এর ভ্যালু বের করতে হবে। দিয়ে ওখানে দেখো কট থিটা কট ফাই দিয়ে সব কিছুই পাবো, তাহলে সে কট থিটার জায়গায় এক্স বসাবো, কট ফাইয়ের জায়গায় ওয়াই বসাবো। বসালেই কিন্তু আমরা বসিয়ে তারপরে যখন কট ইনভার্স মানে ইনভার্স ফাংশনে নিয়ে চলে যাবো, তাহলে অটোমেটিক্যালি সূত্রগুলোর প্রমাণ হয়ে যাবে। তোমরা এই সূত্রগুলোর প্রমাণ বাড়িতে করে দেখবে। এরপরে আমরা চলে যাই পরের সূত্রে। 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। আবার 2 tan ইনভার্স এক্স সমান কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স সমান আবার tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারও হয়, কিন্তু কোনটা কখন হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যখন এক্সের ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকবে, তখন 2 tan ইনভার্স এক্স সমান আমরা লিখবো সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স আর 2 tan ইনভার্স এক্স সমান কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখবো যখন এক্সের ভ্যালুটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। আবার এই 2 tan ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স আকারে লিখবো, কি লিখবো, যে 2 tan ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সের ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকবে। অর্থাৎ -1 থেকে 1-এর মধ্যে থাকলে আমরা সাইন ইনভার্স দিয়েও লিখতে পারছি, ট্যান ইনভার্স দিয়েও লিখতে পারছি, কিন্তু 0 থেকে ইনফিনিটির মধ্যে যদি ভ্যালুটা থাকে, তাহলে সেক্ষেত্রে কস ইনভার্স দিয়েও আমরা লিখতে পারবো। তো এই সূত্রগুলোর প্রমাণ খুবই সহজ। কিভাবে করব আমরা প্রমাণগুলো? না 2 tan ইনভার্স এক্স সমান কিছু একটা থিটা ধরে নেবো, সেখান থেকে এক্সের ভ্যালু পাবো ট্যান থিটা বাই 2। তো ওইখান থেকে আমরা প্রথম কাজ হবে যে সাইন থিটার মান বের করা। ট্যান থিটা বাই 2 এক্স সমান ট্যান থিটা বাই 2 পেলাম, তাহলে ওইটাকে কাজে লাগিয়ে সাইন থিটার মান বের করা একবার, তারপরে কস থিটার মান বের করা, তারপরে ট্যান থিটার মান বের করা। তো বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আমরা পরের সূত্রে চলে যাব। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান হয় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আচ্ছা, এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কী হয়, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান কী হয়, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কী হয়, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান কী হয়, 2 সাইন ইনভার্স এক্স সমান কী হয়, 3 সাইন ইনভার্স এক্স সমান কী হয়, 2 কস ইনভার্স এক্সের সূত্র কী, 3 কস ইনভার্স এক্সের সূত্র কী, 3 ট্যান ইনভার্স এক্সের সূত্র কী। প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদেরকে মন দিয়ে দেখতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই সূত্রগুলো কোন রিজিয়ানে, এক্সের কোন ভ্যালুর জন্য, ওয়াই এর কোন ভ্যালুর জন্য আমরা এই সূত্রগুলোকে কাজে লাগাতে পারবো। অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, এখানে প্রিন্সিপাল ভ্যালু যেটা ছিল প্রত্যেকটা ইনভার্স ফাংশনে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে, এবং সূত্রগুলো রিজিয়ান মানে কোন ক্ষেত্রে কোন কন্ডিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা মনে রাখতে আমাদেরকে সুবিধা মানে অনেক সহজ করে দেবে বা সাহায্য করবে। তবে একটা কথা, কিছু সূত্র কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে অঙ্কের প্রয়োজনে, অঙ্কের সুবিধার্থে। না হলে সূত্রকে তখন বুঝে মানে অঙ্ক করার আগে সূত্র বুঝে সূত্র প্রতিষ্ঠা করে তারপরে অঙ্ক করা, সেটা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যে সাইন ইনভার্স মানে যে কোনো ইনভার্স ফাংশনকে অর্থাৎ বিপরীত বৃত্তি অপেক্ষককে আমরা অনেক সময় আর্ক ফাংশনও বলে থাকি। এবার এই প্রশ্ন হচ্ছে, এই আর্ক ফাংশন বলার কারণ কি? না, আমরা জানি যে একটা বৃত্তের ক্ষেত্রে এস ইকুয়ালস টু আর থিটা সূত্র কাজ করে, অর্থাৎ যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, থিটাটা হচ্ছে কোণের মান। মানে ওই বৃত্তচাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মানটাকে আমরা থিটা বলছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা আর এর ভ্যালুটা 1 নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এস সমান থিটা হবে। তাহলে আর এর ভ্যালু 1 নেওয়ার অর্থ হচ্ছে একক ব্যাসার্ধযুক্ত বা একক
ব্যাসার্ধের একটা বৃত্ত যার ব্যাসার্ধ কিন্তু 1 একক, এরকম যদি বৃত্ত নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না বৃত্তচাপ অর্থাৎ আর্ক লেন্থ, এই আর্ক লেন্থ মানেই তো বৃত্তচাপ, তাহলে এই আর্ক লেন্থকে কিন্তু কোণ আকারে প্রকাশ করা যাচ্ছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বা আমরা জানি যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এই যে বৃত্তীয় অপেক্ষকগুলো রয়েছে, এই বৃত্তীয় অপেক্ষকগুলোর আউটপুট ভ্যালু অর্থাৎ প্রসার বা ভ্যালু যদি বলি, এর মানগুলো কিন্তু সবসময় বাস্তব সংখ্যা হয়। কিন্তু এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঠিক তার বিপরীত। তাহলে কি হয়, আমরা বিপরীত মানে বৃত্তীয় অপেক্ষকে কি করি না একটা কোণ ইনপুট হিসেবে দিই, আউটপুট হিসেবে কি পাই, একটা ভ্যালু পাই। কিন্তু বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ আমরা ইনপুট দেব কি একটা রিয়েল নাম্বার, একটা বাস্তব সংখ্যা, আউটপুট পাবো কি একটা কোণ। তার মানে ইনভার্স ফাংশনকে আমরা কোণ আকারেও লিখতে পারি। তাই অনেক সময় সাইন ইনভার্স এক্সকে আমরা যে থিটা ধরে থাকি তার কারণ কিন্তু এটাই, যে সাইন ইনভার্স এক্স আসলে কিন্তু একটা কোণকে প্রকাশ করে। তাহলে আমরা এখন দেখলাম যে একক ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রে বৃত্তচাপকে কোণের আকারে লেখা যাচ্ছে। তাহলে ওই কোণটাকে আমরা যদি ইনভার্স ফাংশন মনে করি, তাহলে ইনভার্স ফাংশনটাকে কীভাবে লিখতে পারছি, বৃত্তচাপের আকারে লিখতে পারছি। তার জন্য এই ইনভার্স ফাংশনগুলোকে অনেক সময় আর্ক ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে আর্ক অফ সাইন এক্স অর্থাৎ সাইন ইনভার্স এক্স, আর্ক অফ কস এক্স মানেই হচ্ছে কস ইনভার্স এক্স, একই রকমভাবে আর্ক অফ ট্যান এক্স মানেই হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইনভার্স ফাংশনকে অনেক সময় আমরা কি বলে থাকি, অনেক সময় আমরা আর্ক ফাংশন বলে থাকি। তো এইবারে আমরা বেশ কিছু যে ব্যতিক্রমী সূত্র রয়েছে সেই ব্যতিক্রমী সূত্রগুলোর প্রমাণে চলে যাব। প্রথম ব্যতিক্রমী সূত্র ছিল ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু কট ইনভার্স এক্স হয় যখন এক্সটা গ্রেটার দেন 0, এবং পাই মাইনাস পাই প্লাস কট ইনভার্স এক্স হয় যখন এক্স লেস দেন 0। এই সূত্রের প্রমাণ প্রমাণের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। কি, প্রথমে কট ইনভার্স এক্সকে থিটা ধরেও প্রমাণ করতে পারি, আবার ট্যান ইনভার্স 1/xকে থিটা ধরেও প্রমাণ করতে পারি। আমি কট ইনভার্স এক্স সমান থিটা ধরে প্রমাণটা করছি, আর তোমাদের কাজ হলো ট্যান ইনভার্স 1/x সমান থিটা ধরে সূত্রটা প্রমাণ করার চেষ্টা করা। তো এখন চলে যাই প্রমাণে। কট ইনভার্স এক্স সমান থিটা আমরা প্রথমে ধরে নিলাম, যেখানে কন্ডিশান অবশ্যই কি না আমরা ধরেই নিচ্ছি যে কট ইনভার্স এক্সের ভ্যালুটা অবশ্যই তার মুখ্য মানের অঞ্চলে রয়েছে, অর্থাৎ এক্সটা অবশ্যই বিলংস টু আর, এক্স বিলংস টু আরে তো কট ইনভার্স এক্স ডিফাইন হয়, অবশ্যই কোনো অসুবিধা নেই। এবং আমরা ধরছি এক্সটা নট ইকুয়ালস টু 0, কারণ এক্স ইকুয়ালস টু এক্সটা 0 হলে ওই ট্যান ইনভার্স 1/xটা তখন আনডিফাইন্ড হয়ে যাবে। তার জন্যই আমরা কী করছি, এক্সটাকে নট ইকুয়ালস টু 0 ধরছি এবং ধরে নিচ্ছি থিটাটা বিলংস টু 0 থেকে পাই, অর্থাৎ কট ইনভার্স এক্স তার মুখ্য মানের অঞ্চলেই রয়েছে। প্রথম কেস বলেছে এক্সটা গ্রেটার দেন 0, ভালো কথা। তাহলে এক্সটা গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে থিটা আমরা কি দেখেছিলাম যে 0 থেকে পাই অর্থাৎ প্রথম পাদ অথবা দ্বিতীয় পাদে আছে। কিন্তু যখনই আমরা বলে দিচ্ছি এক্সটা গ্রেটার দেন 0, তখন আমরা কি কট ইনভার্স এক্সের সমস্ত যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো অবশ্যই প্রথম পাদেই থাকবে, কারণ দ্বিতীয় পাদে কট ইনভার্স এক্স তো নেগেটিভ। তাহলে যেহেতু আমরা পজিটিভ ভ্যালুগুলো পাবো, সেহেতু থিটার মানটা কী হবে, 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। এখন ভালো করে লক্ষ্য করো, তাহলে কট ইনভার্স এক্স সমান থিটা ধরেছি, তাহলে এক্স সমান কী হবে, কট থিটা হবে। তাহলে কট থিটা সমান যদি এক্স হয়, তাহলে ট্যান থিটা সমান কত হবে, 1/x হবে। এখন আমরা কি করতে চাইছি, এই ট্যান থিটা সমান 1/x থেকে ট্যান ইনভার্স মানে ট্যানের বিপরীত বৃত্তীয় অপেক্ষক নির্ণয় করতে চাইছি। তাহলে সবার আগে দেখে নিতে হবে থিটাটা ট্যান ইনভার্স বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মুখ্য মানের অঞ্চলে আছে কিনা। তাহলে থিটা কোথায় আছে, থিটা 0 থেকে π/2, আর আমরা জানি ট্যান ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল হচ্ছে -π/2 থেকে π/2, ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। অবশ্যই তাহলে থিটাটা কি মুখ্য মানের অঞ্চলের মধ্যেই আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু ইনভার্স ফাংশনে ট্রান্সফর্ম করতে পারি। তার জন্য আমরা কি করছি, এখানে সরাসরি ট্রান্সফর্ম করে দিচ্ছি যে থিটা সমান হবে ট্যান ইনভার্স অফ 1/x। তাহলে থিটা সমান আমরা কি ধরেছিলাম, কট ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স অফ 1/x। তাহলে আমরা প্রথম কেসটা প্রমাণ করে নিতে পারলাম যখন এক্স গ্রেটার দেন 0। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কেসে কি, দ্বিতীয় কেসটা বলেছে যখন এক্সটা লেস দেন 0। তাহলে আমরা ধরে নিলাম যে এক্সটা লেস দেন 0। তাহলে এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে থিটাটা অবশ্যই কিন্তু আমরা কি পাবো, কট ইনভার্স এক্সের
সমস্ত নেগেটিভ ভ্যালুগুলো পাবো। তাহলে নেগেটিভ ভ্যালুগুলো যদি পাই তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে তাহলে নেগেটিভ ভ্যালুগুলোর জন্য থিটা অর্থাৎ কট ইনভার্স এক্সের মানটা π/2 থেকে পাইয়ের মধ্যে থাকবে, দ্বিতীয় পদে থাকবে, কারণ দ্বিতীয় পদেই কট ইনভার্স এক্সটা মানে কট এক্সটা নেগেটিভ আর প্রথম পদে কট এক্সটা কি পজিটিভ। তাই কট ইনভার্স এক্সের সমস্ত মান কোথায় থাকবে দ্বিতীয় পদে অর্থাৎ π/2 থেকে পাইয়ের মধ্যে থাকবে, কারণ এক্সটা লেস দ্যান 0। তাহলে এখন দেখো তাহলে কট ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি এক্স সমান কট থিটা। তাহলে কট থিটা সমান যদি এক্স হয় ট্যান থিটা সমান কী হবে 1/x। তাহলে এখন আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে এসছে যে ট্যান থিটা সমান 1/x, কিন্তু এখানে আমরা এই ট্যান থিটা সমান 1/x থেকে যদি বিপরীত বৃত্তীয় অপেক্ষক নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সবার আগে দেখে নিতে হবে যে থিটাটা ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলে আছে কি না। তাহলে ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চল কী ছিল ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, কিন্তু এখানে থিটাটা কোথায় আছে π/2 থেকে পাইয়ের মধ্যে আছে, তার মানে মুখ্যমানের অঞ্চলে কিন্তু নেই। তাই সবার আগে আমাদের কাজ হলো এই থিটাটাকে মুখ্যমানের অঞ্চলে নিয়ে যাওয়া। তাই আমরা কি করলাম, আমরা দেখলাম যে থিটা মাইনাস পাইয়ের ভ্যালুটা -π/2 থেকে 0 অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলে রয়েছে। এখন দেখো আমরা কি করছি না, আমরা জানি ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি ট্যান পাই মাইনাস থিটা, এই পাই মাইনাস ট্যান পাই মাইনাস থিটা কোন পাদে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে কি ট্যান নেগেটিভ, তার জন্য আগে একটা মাইনাস দিতে হবে। তার মানে ট্যান থিটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ ট্যান পাই মাইনাস থিটা, তাহলে সেটা সমান 1/x। এখন দেখো এই মাইনাসটাকে যদি আমরা ট্যানের ভেতরে ঢুকিয়ে দিই, ঢোকাতেই পারি কারণ আমরা জানি কি ট্যান অফ মাইনাস থিটা সমান কী হয় মাইনাস ট্যান থিটা। তাহলে সেটা যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে মাইনাস ট্যান অফ পাই মাইনাস থিটা সমান আমরা কী পাবো ট্যান থিটা মাইনাস পাই পাবো। তাহলে এখন আমরা পাচ্ছি ট্যান থিটা মাইনাস পাই সমান 1/x। তাহলে এখন দেখো এই যে থিটা মাইনাস পাইয়ের ভ্যালুটা -π/2 থেকে 0 অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলে রয়েছে। তাই আমরা এখান থেকে সরাসরি ইনভার্স ফাংশানে ট্রান্সফর্ম করতে পারবো। তাই আমরা লিখতে পারবো থিটা মাইনাস পাই সমান ট্যান ইনভার্স 1/x। তাহলে আমরা থিটার ভ্যালু কি ধরেছিলাম কট ইনভার্স এক্স, তাহলে এখানে বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি কট ইনভার্স এক্স সমান হচ্ছে, এখানে বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স অফ 1/x সমান হচ্ছে -π প্লাস কট ইনভার্স এক্স, অর্থাৎ আমাদের সূত্রের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এরপরে দ্বিতীয় ব্যতিক্রমী সূত্র ছিল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এবং তৃতীয় ব্যতিক্রমী সূত্র ছিল ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র। এই দুটো সূত্রের মধ্যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা আমি করে দেখাবো প্রমাণ, আর তোমাদের কাজ হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা নিজের থেকে সুন্দর করে প্রমাণ করে আমাকে দেখানো। তাহলে আমরা এখন চলে যাই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রের প্রমাণ। তাহলে প্রথমত ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রে তিনটে কেস রয়েছে। প্রথম কেসে বলেছে এক্স ওয়াই লেস দেন 1, দ্বিতীয় কেসে বলেছে যখন এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াই গ্রেটার দেন 1, তৃতীয় কেসে বলেছে এক্স লেস দেন 0 ওয়াই লেস দেন 0 এবং এক্স ওয়াইটা গ্রেটার দেন 1। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা চলে আসি, প্রথমে একটু বেসিক জায়গাটা আমরা ডিফাইন করে নেব এবং তারপরে কেস ওয়াইজ আলোচনা করতে শুরু করব বা প্রমাণ করতে থাকবো। প্রথমে আমরা ধরে নিলাম যে ট্যান ইনভার্স এক্স সমান এ এবং ট্যান ইনভার্স ওয়াই সমান বি, এবং অবশ্যই যেখানে এক্সটা বিলংস টু আর ওয়াইটা বিলংস টু আর এবং এ বি দুটোর ভ্যালুই -π/2 থেকে π/2, অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে ট্যান ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স ওয়াই তার মুখ্যমানের অঞ্চলে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান ট্যান এ এবং ওয়াই সমান ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি এর মান কত হবে, ট্যান এ প্লাস বি সমান আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এখন ট্যান এর ভ্যালু এবং ট্যান বি এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, ট্যান এর ভ্যালু হচ্ছে এক্স এবং ট্যান বি এর ভ্যালু হচ্ছে ওয়াই, যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি না ট্যান এ প্লাস বি সমান এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই পাচ্ছি। এখন চলে আসি আমরা প্রথম কেসের দিকে। প্রথম কেসে কি বলেছে এক্স ওয়াই লেস দেন 1, এক্ষেত্রে এক্সটা পজিটিভ না নেগেটিভ আমাদের দেখে লাভ নেই, শুধুমাত্র এক্স ও ওয়াই এর গুণফলটা যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এই প্রথম যে কেস বা ফার্স্ট যে কেস রয়েছে এই ফার্স্ট কেসের মধ্যে তিনটে সাবকেসকে আনতে পারি। কি কি তিনটে সাবকেস না, এক্সটা গ্রেটার দেন 0 ওয়াইটা গ্রেটার দেন 0 অর্থাৎ এক্সটাকে পজিটিভ নেব ওয়াইটাকে পজিটিভ নেব এবং এক্স ওয়াইটা লেস দেন 1। দ্বিতীয় সাবকেস হচ্ছে এক্সটাকেও নেগেটিভ নেব ওয়াইটাকেও নেগেটিভ নেব এবং এক্স ওয়াইয়ের গুণফলটা লেস দেন 1 হবে। এবং তৃতীয় সাবকেস হচ্ছে এক্সটাকে পজিটিভ নেব ওয়াইটাকে নেগেটিভ নেব এবং এক্স ওয়াইয়ের গুণফলটাকে একের থেকে ছোট নেব।
তাহলে এই তিনটে সাবকেসের মধ্যে আমি কিন্তু একটা সাবকেসই করে দেখাচ্ছি, বাদ বাকি দুটো সাবকেস তোমরা চেষ্টা করে দেখবে এই সূত্রই কিন্তু আসবে, ঠিক আছে। আমি একটা সাবকেসই করে দেখাচ্ছি কারণ এতগুলো করে দেখানো সম্ভব নয়, আমাদের ক্লাসের তো সময় লিমিটেড। তো প্রথম কেসে আমরা চলে যাচ্ছি, আমরা শুধু একটা কেস ধরে নিচ্ছি যে এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াইটা লেস দেন 1। তাহলে এক্স যখন পজিটিভ, ওয়াই যখন পজিটিভ, তাহলে এ এবং বি তখন কোথায় থাকবে না, যে যখন আমরা এক্স এবং ওয়াইটাকে পজিটিভ নেব, এটা থাকবে প্রথম পাদে, বিটাও থাকবে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মানটা প্রথম পাদে থাকবে, ট্যান ইনভার্স ওয়াইয়ের মানটাও প্রথম পাদে থাকবে, কোনোভাবেই চতুর্থ পাদে থাকতে পারে না। তাই প্রথম পাদে যেহেতু থাকবে, তার মানে এর ভ্যালু এবং বি এর ভ্যালু উভয়ই 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। তাহলে দুটোই যদি 0 থেকে π/2 এর মধ্যে থাকে, তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা কোথায় থাকবে, এ প্লাস বি এই কোণের মানটা 0 থেকে π এর মধ্যে হবে। তাহলে এখন বলছে এক্স ওয়াইটা লেস দেন 1 এবং এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইয়ের মান কী হবে, পজিটিভ হবে। তাহলে ওটা যদি পজিটিভ হয়, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে ট্যান এ প্লাস বিও পজিটিভ হবে। তাহলে যেহেতু ট্যান এ প্লাস বি এ পজিটিভ, অর্থাৎ ট্যানের ভ্যালুটা পজিটিভ হচ্ছে কার, এ প্লাস বি এর ট্যানের ভ্যালুটা, তার মানে অবভিয়াসলি এ প্লাস বিকে প্রথম পাদ অথবা তৃতীয় পাদে থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বিটা 0 থেকে π এর মধ্যে রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এ প্লাস বি এর ভ্যালু তৃতীয় পাদে থাকতে পারে না। তাহলে কোথায় থাকবে, প্রথম পাদে থাকবে, অর্থাৎ এ প্লাস বি এর ভ্যালুটা কিন্তু 0 থেকে π/2 এর মধ্যে হবে। এখন দেখো আমরা কি পাচ্ছি, ট্যান এ প্লাস বি এ সমান এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, যেখানে এ প্লাস বিটা কোথায় আছে, এ প্লাস বিটা 0 থেকে π/2 এর মধ্যে আছে। আচ্ছা 0 থেকে π/2 কি ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলের মধ্যে পড়ে? হ্যাঁ, মুখ্যমানের অঞ্চলের মধ্যে পড়ে, কারণ আমরা জানি ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চল হচ্ছে ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। তার জন্য আমরা কি করতে পারি না, এখান থেকে সরাসরি ট্যানের বিপরীত বৃত্তীয় অপেক্ষক নির্ণয় করতে পারি। তাই আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি এ এবং বি এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি না, এর জায়গায় ট্যান ইনভার্স এক্স বসাবো, বি এর জায়গায় কী বসাবো, ট্যান ইনভার্স ওয়াই, আমরা যেমন ধরেছিলাম সেই রকমভাবে, মানে যা ধরেছিলাম সেই ভ্যালুটাই বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান কী দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ আমরা প্রথম কেসের প্রমাণটা পড়ে নিলাম। এবারে বলি যে তিনটে সাবকেসের কথা বলেছিলাম, আমি কিন্তু একটা সাবকেস ধরে করলাম, বাকি দুটো সাবকেস ধরে দেখার দায়িত্ব বা সূত্রের ভ্যালিডিটি চেক করার দায়িত্ব তোমাদের। এরপরে চলে যাবো আমরা দ্বিতীয় কেসে বলছে এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াইটা গ্রেটার দেন 1। তাহলে প্রথমে যেহেতু এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0, তার মানে এ এবং বি এর ভ্যালু দুটো কী হবে, প্রথম পাদে অবস্থিত হবে, অর্থাৎ 0 থেকে π/2 এর মধ্যে হবে। তাহলে এ বি দুটোই যদি 0 থেকে π/2 এর মধ্যে হয়, তাহলে এ প্লাস বিটা কী হবে, অবশ্যই 0 থেকে π এর মধ্যে হবে। এখন দেখো এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াইটা কি গ্রেটার দেন 1। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালু কী পাবো, শূন্যের থেকে ছোটো, অর্থাৎ নেগেটিভ ভ্যালু পাবো, কারণ এক্স ওয়াইটা গ্রেটার দেন 1 থেকে বড় হয়ে যাচ্ছে, আর আমরা এখানে কী পাচ্ছি 1 মাইনাস এক্স ওয়াই পাচ্ছি, এবং এক্স প্লাস ওয়াই দুটোই পজিটিভ, তার মানে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালুটি কী হবে, নেগেটিভ হবে। তার মানে ট্যান এ প্লাস বি এর ভ্যালু নেগেটিভ হবে। তাহলে এ প্লাস বি এর ট্যানের ভ্যালু নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এ প্লাস বিটা আইদার সেকেন্ড কোয়াড্রেন্ট অর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে দেখো যেহেতু কিন্তু এ প্লাস বিটা কোথায়, 0 থেকে π/2 এর মধ্যে অবস্থিত, 0 থেকে π এর মধ্যে অবস্থিত। তার মধ্যে 0 থেকে π এর মধ্যে কোন পাদ থাকে, দ্বিতীয় পাদটাই থাকে, চতুর্থ পাদ কোনোভাবেই থাকে না। তার মানে আমাদেরকে ধরে নিতে হবে এ প্লাস বিটা কোন পাদে থাকবে, দ্বিতীয় পাদে থাকবে, অর্থাৎ এ প্লাস বি এর ভ্যালুটা হবে π/2 থেকে π এর মধ্যে, π/2 থেকে π এর মধ্যে। এখন দেখো, এখন বলি যে ট্যান এ প্লাস বি এর ভ্যালু আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বা 1 মাইনাস এক্স ওয়াই, কিন্তু এ প্লাস বি এর ভ্যালুটা π/2 থেকে π এর মধ্যে রয়েছে। তার মানে আমরা কিন্তু এখান থেকে ট্যানে ট্রান্সফার মানে ইনভার্স ফাংশানে ট্রান্সফার করতে পারবো না। তাহলে ইনভার্স ফাংশানে ট্রান্সফার করতে গেলে কী করতে হবে, আগে মুখ্যমানের অঞ্চলে নিয়ে যেতে হবে, বা ট্যান ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু রিজিয়নে কিন্তু নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করলাম না, এ প্লাস বি যেহেতু π/2 থেকে π এর মধ্যে রয়েছে, তাই আমরা দেখলাম যে এ প্লাস বি মাইনাস পাইটা -π/2 থেকে 0-র মধ্যে থাকবে, যেটা কিন্তু ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলের মধ্যে রয়েছে। তাহলে এখন আমরা ট্যান এ প্লাস বিকে এইভাবে লিখতে পারি মাইনাস অফ ট্যান পাই মাইনাস এ প্লাস বি, কারণ আমরা জানি ট্যান থিটাকে কীভাবে লেখা যায়, মাইনাস ট্যান
পাই মাইনাস থিটা আকারে লেখা যায়। তাহলে সেই সূত্র প্রয়োগ করে আমরা এইভাবে লিখতে পারছি। এখন কি করব, ওই মাইনাসটাকে ট্যানের ভেতরে নিয়ে চলে যাব, ঠিক আগের সূত্রটাই যেভাবে প্রমাণ করেছিলাম। তাহলে ভেতরে নিয়ে চলে গেলে কি হবে, ট্যান এ প্লাস বি মাইনাস পাই, সেটা সমান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখন আমরা আগেই দেখেছিলাম বা ডোমেন বের করতে গিয়ে থিটা এ প্লাস বি এর ভ্যালু বের করতে গিয়ে বা এ প্লাস বি এর কোথা থেকে কোথায় বিস্তৃত সেটা বের করতে গিয়ে যে এ প্লাস বি মাইনাস পাই এর ভ্যালুটা মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে রয়েছে। তার মানে আমরা ট্যান অফ এ প্লাস বি মাইনাস পাই এখান থেকে সরাসরি তার ইনভার্স ফাংশন মানে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবো। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এ প্লাস বি মাইনাস পাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন যদি আমরা এ এবং বি এর ভ্যালুটা বসিয়ে দিই, দিয়ে যদি আমরা দেখি যে কি দাঁড়াচ্ছে না, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ আমাদের দ্বিতীয় কন্ডিশনে যে সূত্র প্রমাণটা কিন্তু সেটা আমরা করে ফেললাম। এবার চলে আসে তৃতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন কী ছিল, এক্সটা লেস দেন জিরো, ওয়াইটা লেস দেন জিরো এবং এক্স ওয়াইটা গ্রেটার দেন ওয়ান। তাহলে এক্সটা যখন লেস দেন জিরো, ওয়াইটা যখন লেস দেন জিরো, তাহলে অবশ্যই এর ভ্যালুটা মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে থাকবে এবং বি এর ভ্যালুটা মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে থাকবে। কারণ দেখো, এক্স যদি লেস দেন জিরো হয়, ওয়াই যদি লেস দেন জিরো হয়, তাহলে ট্যান ইনভার্স এক্স কী করবে, নেগেটিভ ভ্যালু নেবে, ট্যান ইনভার্স ওয়াই নেগেটিভ ভ্যালু নেবে। এবং প্রথম পাদে কখনোই আমরা নেগেটিভ ভ্যালু পেতে পারি না। তাহলে নেগেটিভ ভ্যালুগুলো কোথায় পাবো, চতুর্থ পাদে। কারণ যেহেতু প্রথমেই আমরা ডিফাইন করেছিলাম যে ট্যান ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স ওয়াই তার প্রিন্সিপাল রিজিয়নেই রয়েছে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মান এবং ট্যান ইনভার্স ওয়াইয়ের মান মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে। তাহলে যেহেতু আমরা এক্স ওয়াই দুটোকে নেগেটিভ নিয়ে নিলাম, তাহলে ট্যান ইনভার্স এক্স অর্থাৎ এর মানটা মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে আর বি এর মানটা মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে, অর্থাৎ দুটোই কিন্তু চতুর্থ পাদে থাকবে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বিটা মাইনাস পাই থেকে জিরোর মধ্যে থাকবে। এখন দেখো, যেহেতু এক্সটা লেস দেন জিরো, ওয়াইটা লেস দেন জিরো এবং এক্স ওয়াইটা গ্রেটার দেন ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালু কী হবে, পজিটিভ হবে। তাহলে ট্যান এ প্লাস বি এর ভ্যালুও পজিটিভ হবে। তাহলে যেহেতু এ প্লাস বি পজিটিভ, তাহলে অবভিয়াসলি এ প্লাস বি এর ভ্যালুটা আইদার ফার্স্ট কোয়াড্রেন্ট অর থার্ড কোয়াড্রেন্টে থাকবে। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা দেখলাম যে এ প্লাস বি এর ভ্যালু মাইনাস পাই থেকে জিরোর মধ্যে হয়। তাহলে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে কোন কোয়াড্রেন্টটা থাকে, তৃতীয় কোয়াড্রেন্টে থাকে। তৃতীয় কোয়াড্রেন্টে আমরা লিখতে পারি যে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই টু ভ্যালু হয়। তার মানে আমরা বলতে পারছি যে এ প্লাস বিটা মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই টু এর মধ্যে রয়েছে। কিন্তু এটা তো ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চল নয়। তাহলে আমাদের সবার আগে কাজ হবে মুখ্যমানের অঞ্চলে নিয়ে যাওয়া। আমরা দেখলাম যে পাই প্লাস এ প্লাস বি এর ভ্যালু জিরো থেকে পাই বাই টু, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলেই রয়েছে। তাহলে এখন দেখো, ট্যান এ প্লাস বি সমান এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে ওটাকে আমরা মানে ট্যান পাই প্লাস এ প্লাস বি আকারে লিখতে পারি, ট্যান এ প্লাস বিকে, কারণ ট্যান থিটাকে ট্যান পাই প্লাস থিটা আকারে লেখা যায়। তাহলে সেই সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম কি, ট্যান পাই প্লাস এ প্লাস বি সমান এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। ঠিক একই রকমভাবে দেখো, এখন দেখো পাই প্লাস এ প্লাস বি এই ভ্যালুটা কিন্তু জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের মুখ্যমানের অঞ্চলের মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা সরাসরি ট্যান ইনভার্স ফাংশন মানে ট্যানের বিপরীত বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ট্যান ইনভার্স কিন্তু নির্ণয় করতে পারি। তাই আমরা লিখতে পারি কি, পাই প্লাস এ প্লাস বি সমান হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখন আমরা এ এবং বি এর ভ্যালু বসিয়ে দেখতে পাচ্ছি রেজাল্ট কী দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ আমরা তৃতীয় যে কন্ডিশান ছিল সেই কন্ডিশানেও কিন্তু সূত্রটা প্রমাণ করে দিলাম। তো এই সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র এবং প্রত্যেকটা জায়গাতে দেখবে যখন ডিফারেন্ট টাইপের প্রবলেম আসবে তো এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং মাথায় রাখবে, এই সূত্রটা কিন্তু ছায়ার বইতে কোথাও নেই, এই সূত্রটা সাঁতরার বইতেই রয়েছে। তাই কিন্তু সাঁতরার বইটাকে বারবারই আমাদেরকে এগিয়ে রাখতে হয়, কারণ সাঁতরার বইতে প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে যেটা ছায়ার বইতে কিন্তু অনেক জায়গায় ল্যাক রয়েছে। তাই ছায়ার বইটাকে আমি সেকেন্ড প্রেফারেন্স হিসেবেই সবসময় বলি। তো এরপরে যে 3 নম্বর ব্যতিক্রমী সূত্র রয়েছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এই সূত্রের প্রমাণ করার দায়িত্ব তোমাদের। তোমরা কি করবে, সুন্দর করে এই সূত্রটার প্রমাণ করবে এবং আমাকে অবশ্যই দেখাবে। এখন আমরা সাঁতরার বইয়ের অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী 4 পৃষ্ঠা নাম্বার 93।
প্রথমে সেকশন 1 অর্থাৎ এমসিকিউর অঙ্ক। আমরা এমসিকিউ করেছি 8-এর দাগ এবং 20-এর দাগ। 8-এর দাগে প্রশ্ন রয়েছে সেক ইনভার্স অফ -2 এর সাধারণ মান কত হবে। তো এই সাধারণ মান বের করার জন্য মানে 4টা অপশান দেওয়া আছে, সেই 4টা অপশানের মধ্যে কোন অপশানটা হবে আমাদেরকে বেছে নিতে হবে। তো আমরা কি করব, সাধারণ মান বের করার জন্য প্রথমে ধরে নেব সেক ইনভার্স অফ -2 = থিটা। এখান থেকে আমরা যদি এই ইনভার্স ফাংশনটাকে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ট্রান্সফর্ম করি তাহলে আমরা কি পাবো, সেক থিটা = -2। তো আমরা ক্লাস 11-এ কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের সাধারণ সমাধান শিখেছিলাম, মানে সাধারণ সমাধান বলে একটা চ্যাপ্টারই ছিল। তো ওই সেক থিটা = -2 এর সাধারণ সমাধান কত হবে সেটা যদি আমরা বের করে ফেলি তাহলে দেখব তার সাধারণ সমাধান হবে থিটা = 2nπ ± 2π/3, আর এটাই হবে সেক ইনভার্স অফ -2 এর সাধারণ মান, অর্থাৎ উত্তর হবে অপশান সি। এরপরে আমরা করেছি 20-এর দাগ। 20-এর দাগে প্রশ্ন দেওয়া ছিল cos ইনভার্স অফ হাফ -2 sin ইনভার্স অফ -হাফ এর মান কত হবে। তো বলি এক্ষেত্রে এই রকম মান বের করতে গেলে আমরা সূত্র প্রয়োগ করেও বের করতে পারি, এছাড়া মুখ্য মান দিয়েও বের করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে মুখ্য মানটা বের করা সম্ভব হয় না, তাই সূত্র প্রয়োগ করেও আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সূত্র প্রয়োগ করেই করতে হবে। কিন্তু এই অঙ্কটাতে আমরা মুখ্য মান দিয়েও সুন্দরভাবে করতে পারি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি cos ইনভার্স অফ হাফের মুখ্য মান হবে π/3 এবং সাইন ইনভার্স অফ -হাফের মুখ্য মান হবে -π/6। হ্যাঁ, -π/6 কেন হলো না, সাইন ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল কত, -π/2 থেকে π/2, ক্লোজ ইন্টারভাল অফ -π/2 থেকে π/2, তার জন্য সাইন ইনভার্স অফ -হাফের মুখ্য মান হচ্ছে -π/6। তো এই দুটো ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে যার মানটা বের করতে দেওয়া আছে তার মান বেরাচ্ছে 2π/3, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা সেকশন 2-তে চলে যাব। সেকশন 2 এর একটা অঙ্ক আমি করে দেখিয়েছি। তো সেকশন 2 এর অঙ্ক করেছি 11-এর দাগ। 11-এর দাগে প্রমাণ করতে দেওয়া আছে সেক ইনভার্স অফ 1 + x² / 1 - x² = কোসেক ইনভার্স অফ 1 + x² / 2x। তো এই সূত্রের প্রমাণ আমরা খুব সহজেই করতে পারি। প্রথমে দেখো দুটো প্রমাণ করার দুটো ওয়ে আছে, আমি একটা ওয়ে দিয়ে করে দেখিয়েছি। কি না, ওই আমরা যে কোনো কোণানুপাতকে আর একটা যে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষককে আর একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকে ট্রান্সফার করতে পারতাম। ঠিক একই পদ্ধতি আমরা কাজে লাগাবো। কি না, সেক ইনভার্স অফ 1 + x² / 1 - x² = থিটা ধরলাম, তাহলে এখান থেকে সেক থিটার ভ্যালু কত পাবো, 1 + x² / 1 - x²। তাহলে সেক থিটা যদি 1 + x² / 1 - x² হয় তাহলে কোসেক থিটার মান কত হবে না, ক্যালকুলেশন করে আমরা কোসেক থিটার মান বের করতে পেরেছি 1 + x² / 2x। তাহলে থিটার মান কত হবে, কোসেক ইনভার্স অফ 1 + x² / 2x। আর থিটা সমান আমরা কি ধরেছিলাম, সেক ইনভার্স অফ 1 + x² / 1 - x²। তাহলে থিটার মানটা বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, সেক ইনভার্স অফ 1 + x² / 1 - x² = কোসেক ইনভার্স অফ 1 + x² / 2x। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটা প্রমাণ করেছি। আরও একভাবে প্রমাণ করা যায়। তো এইসব মানে অঙ্ক প্রমাণ করার একটা পদ্ধতি থাকে না, অনেকগুলো পদ্ধতি থাকে, তোমরা চেষ্টা করে দেখবে। আর বিস্তারিত আমরা আলোচনা করলাম এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে। তবে এক্ষেত্রে একটা কথা বলার, যে যখন কিন্তু রিজিয়ানের উল্লেখ থাকবে না তখন কিন্তু নির্দ্বিধায় তোমরা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে তার ইনভার্স ফাংশনে ট্রান্সফর্ম করতে পারবে এবং যে কোনো বিপরীত বৃত্তীয় অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে তার করসপন্ডিং ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ট্রান্সফার করতে পারবে। কিন্তু সেটা তখনই পারবে যদি কোনো রিজিয়ান উল্লেখ না থাকে। আর রিজিয়ান যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে রিজিয়ানের কথা বলা আছে ওই রিজিয়ানটা ওই মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ান হচ্ছে কিনা, অর্থাৎ মুখ্যমানের অঞ্চল হচ্ছে কিনা। যদি মুখ্যমানের অঞ্চল হয় তাহলে আমরা সরাসরি সুন্দরভাবে কিন্তু যে কোনো বিপরীত মানে বৃত্তীয় অপেক্ষককে তার বিপরীত বৃত্তীয় অপেক্ষকে ট্রান্সফার করতে পারবো এবং যে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষককে তার করসপন্ডিং বৃত্তীয় অপেক্ষকে ট্রান্সফার করতে পারবো। তো আশা করি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো বিষয়টা। আমি প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে PDF করে ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো। তোমাদের কাজ হলো ওইগুলো ডাউনলোড করে খুব সুন্দরভাবে দেখা। তার সঙ্গে সাঁতরার বইয়ের যে লেসন এবং উদাহরণ রয়েছে সবগুলোই কিন্তু আমি ডেসক্রিপশানে সুন্দর করে PDF করে তোমাদের জন্য দিয়ে দেবো। আজকে এইটুকুই, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।